সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একদিন পুরো 24 ঘন্টা আমার এই চ্যানেলে কোনো ভিডিও যায়নি, কারণ তোমরা সবই দেখতে পেয়েছো। কৃষ্ণনগরে যেদিন গেলাম প্রিয়ার সঙ্গে, সারাদিন থেকে সন্ধ্যাবেলায় এসে আর ইচ্ছা করে, হ্যাঁ একটা ভিডিও আমি করেছিলাম, পরের দিন সকালে গেছে, তারপর থেকে আর এই চ্যানেলে কোনো ভিডিও যায়নি। তন্ডার বাবা মারা গেছে, সেখানে আমার মনে হয়েছে, আমার বিবেক সাড়া দিয়েছে এই সময় তার পাশে থাকা উচিত। তা নিপা বললো, কাকিমা এমনি তন্দ্রা আর নিপার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, সেটা তোমরাও দেখেছো। আর সেই জন্য নিপা বললো, দিদি আমার একটু যেতে ইচ্ছা করছে, তুমি যদি যাও তাহলে আমি যাব। সেইভাবে আমিও বললাম ঠিক আছে। এদিকে সমাধি বললো যে তোমরা যদি আসো তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। সেইভাবে আমরা তিনজন যোগাযোগ করে তন্দ্রার বাড়ি ঘুরে এসেছি, সেটা তুমি দেখেছো। তন্দ্রা আমরা যাওয়ার পরে ওদিকে মিঠুও গেছিলো, তারপরে স্বপ্নাও গেছিলো। আমরা আগে গেছি, আমরা ঘাটে গেছি, ওরা একটু পরে এসছে। এইভাবে সারাদিনটা কেটে গেল। আজকে সমাধি আসতে দেবে না, জোর করে, মানে সমাধিকে রাগিয়ে দিয়ে চলে এসেছি, কারণ যদি জোর করে না আসতাম আসা হতো না। যাই হোক, আজকে বসেছি দুদিন পরে, হালচাল কিছু জানি না, মানে এই ইউটিউব দেখার সুযোগ হয়নি। তা আজকে আমি একটা ভিডিও দেখলাম, ওখান থেকে আসার পথে কিছুটা দেখেছি, এসে দেখেছি একজনের খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, কারণ প্রীতম সীমাকে গালাগালি দিচ্ছে, মানে প্রীতম সীমার বিরুদ্ধে বলছে। এটা দেখে খুব মজা নিচ্ছে, খুব মজা নিচ্ছে, বলছে এই তো ঠিক হয়েছে, এই তো ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এটা নতুন কি ঘটনা? এটা নতুন কি ঘটনা? আজকে আমি দেখেছি যে প্রীতম যখন ওয়াইটির প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রীতমের বিপক্ষে, তখনও সীমা কিন্তু গলা বাজিয়ে প্রীতমকে সাপোর্ট করেছে। কিন্তু যখন সীমা জানতে পেরেছে যে না, এই ছেলেটা ভালো না, এই ছেলেটার ভেতরে গলত আছে, সে সরে এসেছে, এটাই তার অপরাধ। আর এটা নিয়েই আমাদের দালাল বসে গেছে বলতে। আচ্ছা, তোর মনে পড়ে না মন্দিরা যখন পরকীয়া করেছিল, তুই একদম ফুলটুসভাবে চেটেছিলি, মনে পড়ে? চাটার পরে ওই চাটাকালীনই কিন্তু তুই মন্দিরাকে সাপোর্ট করার নামে মন্দিরার অতিরিক্ত নোংরামির কথা, যেটা তুই ভেতরে জানতিস, তোকে জানিয়েছে, সেগুলো তুই ওয়াইটিতে বলতে শুরু করেছিলিস। কিন্তু তাকে ছেড়ে আসিসনি, তখন তুই তাকে চেটেই যাচ্ছিলি। মন্দিরা তোকে ছেড়ে দিয়েছে, যখন মন্দিরা তোকে ছেড়ে দিয়েছে, তুই তখন কি করেছিস? তখন ফুলটুসভাবে মন্দিরাকে বাস দিয়ে দিয়েছিস, তাই না? বাস দিয়ে দিয়েছিস। সীমা প্রীতমের বিপক্ষে গেছে শুধু রিমির লাইফের সিকিউরিটির জন্য। আমরা জানি রিমি খুব ভালোবাসে প্রীতমকে, রিমি ছাড়া প্রীতম বাঁচবে না। আর যাই হোক, অন্য প্রীতমকে রাগানো, হ্যাঁ রিমিরও দোষ আছে, রিমিও অনেক ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থাকতে পারে না, ছোট্ট ছোট্ট পোশাক পরে রাস্তার উপর নেচে বেরিয়েছে, এটা কোনো শ্বশুরবাড়ির লোক মেনে নেবে না। আবার প্রীতমও তেমনি, রিমি যখন থাকছে গোপনে দিশানির সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছে। আর এটাই হচ্ছে রিমির ওই বাড়ি থেকে চলে যাওয়ার কারণ ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে দিশানির সঙ্গে সমস্ত কিছু যোগাযোগ ছিল, এটা রিমি বুঝতে পেরে ওই বাড়ি থেকে চলে এসেছে। আর রিমিও কিন্তু খুব ভালো পরিবেশে মানুষ হয়নি। রিমির বাবা, পালিত বাবা, সেও কিন্তু খুব একটা ভালো মানুষ নয়। আমার ভিউয়ার্সরা বলেছে, দিদি ওই লোকটারও চরিত্র ঠিক নেই, সে রিমিকে ব্যাড টাচ করে। এবং পিঙ্কি পাল এটা কিন্তু বুঝতে পেরে মেয়েকে ওর কাছ থেকে সরিয়ে তার শ্বশুরবাড়ি দেওয়ার ব্যবস্থা করেছে। বাবলিকে ডেকেছিল, বাবলি ম্যাডামকে যখন পিঙ্কি পাল ডাকলো, তখন প্রীতম ডাকলো সঙ্গীতাকে, সেই সঙ্গীতা পাল্টি গিয়ে খেয়ে চলে গেল। মানে সঙ্গীতা পাল্টি খায়নি, সঙ্গীতা বুঝেছিল এই ছেলেটার মধ্যে ফাঁক ফোকর আছে, তখন রিমিকে সাপোর্ট করে রিমিকে এই বাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে। রিমি যেতে চেয়েছে, তাই জোর করে দেয়নি। আর প্রশাসনের সাহায্য নিয়েই রিমিকে ওই বাড়িতে তুলে দিয়েছে। দেখো, এদের কথা বলতে গেলে একবার একে বলতে সাপোর্ট করতে হয়, একবার ওকে খারাপ বলতে হয়। এরা অ্যাকচুয়ালি এক কথায় এই তিনটে ফ্যামিলি খারাপ, এই দুটো ফ্যামিলি তো মোস্ট খারাপ, এদের মধ্যে ভালো বলতে কিছু নেই। পিঙ্কি পাল তার মেয়েকে বিক্রি করেছে, সেই সীমা রিমির জন্য যদি প্রীতমের কাছ থেকে সরে আসে, কোথাও ভুল করেনি।
আর তুই কি করেছিলি দালাল? তুই তোর স্বার্থের জন্য মন্দিরার পক্ষে থেকে মন্দিরাকে নোংরাভাবে বিক্রি করছিলি, যেটা মন্দিরা ভালো চোখে নেয়নি। মন্দিরার কাছ থেকে গোপন কথা বের করে নিয়ে এসে তার পক্ষে ভিডিও করতে করতে আবার তার নোংরাগুলো তুই পাবলিকলি ছড়াচ্ছিলি, যার জন্য মন্দিরা তোর মুখে দুপা দিয়ে লাথি মেরেছে। সেদিন সবাই মজা নিয়েছিল। তোর কেমন লাগছিল? কেমন লাগছিল? আজকে সীমাকে বলছে তোর খুব আনন্দ হচ্ছে না? আর তোকে যেদিন মন্দিরা বলেছিল সারা ওয়াইটির আনন্দ হয়েছিল। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্স প্রত্যেকে আনন্দ করছিল যে মন্দিরা এতদিনে লোক চিনতে পেরে ঠিক করেছে। এত আনন্দ করিস না, এত আনন্দ করিস না। তুই পরকীয়াকে যেভাবে সাপোর্ট করেছিস ওইভাবে একদম নিজে উলঙ্গ হয়ে কেউ পরকীয়াকে সাপোর্ট করতে যায় না। এখনও করে যাচ্ছিস, এখনও টিন ভাঙা টিনের তুই ওই সাপোর্ট করেই যাচ্ছিস। তার ভুলটাকে তুই ভুল ধরছিস না। আজকে তুই বলছিস যে আরস যে ইউটিউবের ইয়েটা দেখিয়েছে, স্ক্রিনটা দেখিয়েছে যে স্ট্রাইক আসলে, ওটা ও যে স্ট্রাইকটা খেয়েছিল সেটা দেখিয়ে লোককে বোঝাতে চেয়েছিল। আর তুই বললি ওটা টিনের ব্যক্তিগত এই ছবি কোথায় কে দেবে আরসকে? তোর এটুকু মাথায় বুদ্ধি নেই যে ওটা হচ্ছে আরস যখন স্ট্রাইক খেয়েছিল তখন কি লেখা ছিল ওখানে, সেটা দেখিয়ে বলেছে। আর কি ব্যাপার, আরস যা বলছে সবটা তো সত্যি। তো টিন কি আরসকে খবর দিচ্ছে নাকি, কি ফোকলা দিচ্ছে যে এই কন্ট্রোভার্সিটাকে তৈরি করার জন্য, তার চ্যানেলটা তৈরি করার জন্য? বন্ধুরা, আমার কিন্তু বেশ সন্দেহ হচ্ছে। আজকে তুই বলেছিলি না তোর বুনুকে মানে টিনকে ভালোবেসে লোকে দেখছে। সন্দীপের কমেন্ট বক্সে খারাপ কমেন্ট দেখে খুব মজা নিতি, তাই না? খুব মজা নিতি। এখন তোর ওই টিনের কমেন্ট বক্স, তোর কমেন্ট বক্স দেখছিস না, তাই না? খুব মজা নিচ্ছিস। ওরকম মজা না সারা ওয়াইটির লোক নিয়েছে, আরও নেবে, তুই ভাবিস না। আজকে একটা জিনিস দেখলাম যে প্রীতম সীমাকে বলছে তোর নিজের ছেলেকে বেঁচে খা, আমাদের সংসার করতে দে। তোরা সংসার করছিস, ওটাকে সংসার করা বলে, তাই না? তোদের ফ্যামিলিটাকে তোরা প্রত্যেকে বিক্রি করেছিস। এখন কি করে আঙুল তুলিস? তোদের বেঁচে খাবে না? তোরা তো বিক্রি হওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলি। তোরা সবাই বিক্রি হওয়ার জন্য রাস্তার উপর দাঁড়িয়েছিলি আর বলছিলি নাও আমাকে, নাও আর বিক্রি করো। তোদের চরিত্র বলে কিছু আছে না? ঘরে না বাইরে কোনো কিছু আছে? তোরা স্বামী স্ত্রী, যখন রিমির সঙ্গে তোর কথা হতো, রিমি রাগ করে বাপের বাড়ি চলে গেছিলো, যেতেই পারে, তোরা স্বামী স্ত্রীর কল রেকর্ড, একে অপরের কল রেকর্ড করে ওয়াইটিতে বিক্রি করেছিস। নিজেদের চরিত্র, নিজের বউয়ের চরিত্র, নিজের সমস্ত চরিত্র তুই নিলাম করে দিয়েছিস। তুই আজকে তোকে নিয়ে কথা বলতে তুই আঙুল তুলছিস। কেন বলবে না তোকে নিয়ে কথা? তোকে যেমন সাপোর্ট করেছে তেমনি তোর ভুলটা দেখে একদম ভালো মতো তোকে দিচ্ছে। অবশ্যই আজকে রিমি তোর কাছে গেছে, রিমি পাল্টি খাবেই। এটা রিমির চারিত্রিক বৈশিষ্ট্য, এটা নূতনত্ব কিছু নয়। রিমি যখন তার মার কাছে থাকে তখন তোদের বাড়ির সম্পর্কে নোংরা কথা বলে। রিমি যখন তোর কাছে আসে তখন রিমি তার বাবার চরিত্র নিয়ে কথা বলে। রিমি নিজে তার বাবার সম্পর্কে, সৎ বাবার সম্পর্কে নোংরা কথা বলেছে, এবং সেটা পিঙ্কি পাল যেহেতু স্ট্যাম্প মেরেছে সেটা সত্যি ব্যাপার। তাহলে তোরা প্রত্যেকটা ফ্যামিলি, যেমন পিঙ্কি পালও তার মেয়ের চরিত্র নিজে বিক্রি করেছে। তার মেয়ের যত কিছু, সমস্ত কিছু বাজারে নিলাম করেছে। আজকে নিজের সংসারটাও ভেঙে বসে আছে। থাকে না রে, এরকম থাকে না। সংসার বিক্রি করে যারা টাকা ইনকাম করে তাদের সংসার বলে কিছু হয় না। কারণ যাদের শুধু টাকার নেশা, তাদের জীবনে সুখ, শান্তি, গোপনীয়তা, প্রাইভেসি বলে কিচ্ছু থাকে না। আজকে ব্লগ চ্যানেলে বসে গেলি কন্ট্রোভার্সি করতে, কারণ ব্লগ আর কেউ দেখছে না, ব্লগিং তোর দেখছে না। ওই তেল মশলা দিয়ে দুটো মাছ রান্না করা, আর ওই যে ঢেকস করে ঢেকির মতো চলে তোর ঘর মোছা। কিরে, মনে পড়ে কণিকা ক্যামেরা পেছন দিকে রেখে ঘর মুছছিল, তখন তুই কি বলেছিলি? কণিকার চারটি ছেঁড়া তুই দেখে নিয়েছিলি। আজকে তুই পেছন দেখাচ্ছিস কেন? তুই যখন কণিকাকে বলেছিলি সেই কথা ভুলে গেছিস? তাহলে ক্যামেরাটা তুই সামনের দিকে রেখে কেন ঘর মোছা দেখালি না? তুই কেন পেছন দেখাচ্ছিস? তোর দামি চাড্ডি কিনে পড়েছিস, তাই না? ভুলে যাস, লোককে যে কথা বলিস সে কথা ভুলে যাস, সেই কাজ নিজে করিস। কণিকার তবু ওই পাছায় কিছু মাংস আছে,
যেটা পেছন দিক দিয়ে দেখলেও ভালো লাগে। আর তোর বাবা একেবারে কুচকানো চামড়া আছে কি তোর দেখে? তুই মানুষকে ব্যঙ্গ করিস, মানুষকে প্রিয়াকে হাতি বলিস, একে ও বলিস, একে তা বলিস, তোর আছেটা কি? তোর কোন জায়গাটা আছে? মানুষকে বলার আগে 10 বার ভাববি। যে কথাগুলো তুই লোককে বলে এসেছিস, আজকে তুই তোর টাকার হিসেব চাইলে তুই ওই কথা শোনাচ্ছিস যে তুই টাকা দিয়ে সব কিছু করেছিস, এ করেছিস, তা করেছিস। হ্যাঁ 100 বার। তুই এই কিউআর কোড দেওয়ার পরে তারপর থেকে তুই তোর পুরো মানে তোর ডেলি লাইফ পাল্টে দিয়েছিস, ডেলি লাইফ পাল্টে দিয়েছিস। তুই আগে যে জিনিস ব্যবহার করতিস আর এখন কি জিনিস ব্যবহার করিস তুই দেখ। তুই দেখ 13,500 টাকা দিয়ে এই হেয়ার এক্সটেনশন কিনেছিস তুই, ভাবা যায়? যে 10 টাকার পন্ডস মাখতিস, 10 টাকার সব জিনিস ব্যবহার করতিস মেকআপে, আর এখন তুই 13,500 টাকা দিয়ে তুই চুল কিনেছিস। এই চুলের গল্প আমাদের শুনতে দিবি? বলবি ওটা তোর ইনকামের টাকা দিয়ে করেছিস? ইনকামের টাকা দিয়ে তুই 13,500 টাকা দিয়ে তুই চুল কিনেছিস, তাই না? আজকে তুই বারবার করে প্রিয়ার টাকার হিসেব চাস। প্রিয়া টাকা নিয়ে কী করছে, কি না করছে, দানের টাকা দানে দিচ্ছে, নামকে কামাচ্ছে, কত টাকা দিল হিসেব করছিস। প্রিয়া তবু করছে, প্রিয়া তবু করছে, আরও করবে। ওর যতক্ষণ মনে চায় ততক্ষণ করবে, বাদ বাকিটা আয়ুষের চিকিৎসার জন্য রেখে দেবে। অবশ্যই সবাই ওকে যারা ভালোবাসে তারা বলেছে। আর তোর যারা আছে বাচ্চাটা, সেগুলো কি বলছে? টাকা ফেরত দাও, হ্যাঁ না করো, তা না করো। যে বাচ্চাগুলোকে ও ওই খাতা কলম জুস কেক দিয়েছে জানিস, তাদের মুখের হাসিটা দেখেছিলি? হাসিটা দেখেছিলি? ওইটুকু হাসি না পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু তবুও ওদের খাবার, ওদের ভালো মন্দ খাবার বাইরে থেকে রান্না খাবার মহারাজ দিতে দেন না, দিতে দেয় না ওখানে। আজকে মহারাজকে টাকা তুলে দিয়েছে, সেই টাকা দিয়ে ওদের একদিন দুদিন একটু ভালো মন্দ খাওয়াবে, কারোর যদি প্রয়োজন হয়। প্রিয়া বলেছিল ওই জায়গায় যে এইটুকু বাচ্চাদের ফেলে কি করে চলে যায়। অনাথ আশ্রম মানে অনেক রকম বাচ্চা সেখানে থাকে। প্রিয়ার কথার উত্তরে আমি যেটা দিয়েছি তুই শুনিসনি, তাই না? অনেক মা আছে 13 বছর বয়সে বিয়ে হয়ে 14 বছরে মা হয়ে গেছে, 15 বছরে বিধবা হয়ে চলে এসছে। বাপের বাড়ি ভালো অবস্থা নয়, সেই সন্তানকে নিজে মানুষ করতে পারবে না, তাকে আবার নতুন করে হয় বিয়ে করতে হয়েছে, না হলে ইনকামের ধান্দায় বাইরে বেরোতে হয়েছে লোকের বাড়ি কাজ করতে। ওই বাচ্চা নিয়ে সেটা সম্ভব না। সেই বাচ্চা ওই অনাথ আশ্রমে থাকে, সেই বাচ্চা। এখানে কিন্তু এইটুকু বেবি বাচ্চাকে রাখা হয় না। এটা হচ্ছে হোম, আমাদের সরকার বিডিও অফিসের মাধ্যমে এইসব বাচ্চা ওখানে যায়। কারোর হয়তো মা ডিভোর্সি ছেলেকে পড়ানোর মতো ক্ষমতা তার নেই। লোকের বাড়িতে কাজ করতে গেলে ছেলেটা যদি বাড়িতে থাকে, ছেলেটা একা একা থেকে হয়তো নষ্ট হয়ে যাবে। সেই মা সরকারিভাবে কিংবা ওই সরাসরি আশ্রমের সঙ্গে যোগাযোগ করে ওইখানে তাদের বাচ্চাদের রাখতে হয়। প্রিয়া সেই কথাটা বলেছিল যে এত সুন্দর সুন্দর বাচ্চা এদের মায়েরা এখানে রেখে গেছে, একসঙ্গে মাকে বাচ্চাকে বুকে নিয়ে থাকাটাই তো শান্তি। আমি যখন প্রিয়াকে বুঝিয়ে বললাম, প্রিয়া বলল ও আচ্ছা, আমি জানতাম না এটা। সবাই যে সব জিনিস জানবে সেটা কিন্তু নয়। আর তুই বলে দিলি, ক্লারিফিকেশন দিতে পারলি না। জানিস না তো ওই হোমগুলো বাচ্চাগুলো কোথা দিয়ে আসে, কিভাবে আসে জানিস না। যেটা আমি জানি, অনেকেই জানে, যেটা জানিস না সেটা নিয়ে কথা কেন বলিস? কেন বলিস? আজকে তুই বলছিস তোর চোখে তুলসী পাতা দিলে সবার মনে শান্তি হয় না রে। না, তুই নিজের মতো সবাইকে ভাবিস না। অন্তত আমি চাই না ব্যক্তিগতভাবে তোর কোনো ক্ষতি হোক, সেটা চাই না। তুই যাতে শুধরে ভিডিও করিস সেটা চাই। কথায় কথায় লোকের সন্তান নিয়ে টানবি না, যাতে না টানিস। সেই জন্য তোর মুখে কিছুটা টাইট দেওয়ার জন্য আমরা চাই, তোর শাস্তিটা এইভাবে চাই। ব্যক্তিগতভাবে তুই মরিস, চলে যাস, ছেড়ে যাস, এইসব চাই না। কারণ আমরা সন্তানের মা, আমরা কখনো কারোর মৃত্যু কামনা করতে পারি না। যেটা তুই কথায় কথায় করিস। আজকে বারবার বলছি যেটা দেখো সেটা নিয়ে ভিডিও করো, না দেখা জিনিস বলছো কেন? কিরে, খুব দেখা জিনিস নিয়ে ভিডিও করার শখ, তাই না? কিসের জন্য? এই কথাগুলো তুই বলবি না, তোর মুখে মানায় না। তুই গোপন সূত্রের যত খবর তুই দিয়েছিস একটা কথাও সত্যি না। তুই নিজে স্বীকার করেছিস যে ওই ভিডিও করা আমার উচিত হয়নি। থামিস না তো। আজকে সন্দীপের বাড়ি কে গিফট পাঠালো না, তো খুব জ্বলে যায়। সন্দীপকে খাট দিয়েছে, আহারে, ওই খাটটা যদি তোকে দিত, আহারে, তোর এত কিছু দরকার। তুই ওই শোরুমে গিয়ে দেখাচ্ছিলি চেয়ার ঘুরিয়ে, ওই সীমা ওই চেয়ারটায় বসে ভিডিও করে, তোর খুব লোভ হয়। ওই চেয়ার কিনবি, একটা 3 ফোল্ডের ওয়ার্ড্রপ কিনবি বলছিলি, একটা সোফা কিনবি বলছিলি,
এগুলো শুনলো লোকে, কেউ দিল না, তাই না? কেউ দিল না, তাই না? দেবে না, কেউ দেবে না তোকে, কারণ তোর ভেতরে মনুষ্যত্বর লেশ মাত্র নেই। তুই কাউকে ভালোবাসতে পারিস না, যার জন্য তোকেও কেউ ভালোবাসে না। আজকে মিট আপে গিয়েছিলি, মিট আপে গিয়ে বেশ ভালো কয়েক উপহার যেটা পেয়েছিলে, আরও ভেবেছিলি, ওই জন্য ট্র্যাঙ্কটা কিনে এনেছিলি, তাই না? আচ্ছা, তুই ভিউয়ার্সদের খুব মূল্য দিস, তোর যারা পছন্দসই ভিউয়ার তাদের তুই খুব মূল্য দিস। তা তোর ভিউয়ার্সরা বারবার বলে ওই পেছনের পর্দাটা সরিয়ে দিতে দিস না কেন? দিস না কেন? একটা কালো কাপড় কিংবা একটা সাদা যে কোনো কাপড় পেছনে টানিয়ে দিয়ে বসে ভিডিও করতে পারিস না? তোর ওই পর্দাটা দেখলে না তোকে বোঝা যায় তুই কত নোংরা। ওই পর্দার জীবনে কাচিসনি, তাই না? কেচেছিস। ওই পর্দা যদি খোলা না যায় তাহলে কাচলি কী করে? নাকি তুই যতদিন এবারে এসেছিস ওই পর্দা ওইভাবেই থাকে? কাচিস পর্দা, ওই পর্দাটা কোনোদিন খুলে কেচে দেখাস তো। আচ্ছা, তোকে আর একটা কথা বলি, তুই লোকের এত কথা বলিস, এত খুদ ধরিস, তোর যে শেরু তার ভ্যাকসিন দিয়েছিস? ওকে তো সন্তানের মতো ভালোবাসিস। যদি ভ্যাকসিন দিয়ে থাকিস তোর কমিউনিটি পোস্টে ভ্যাকসিন দেওয়ার তারিখগুলো নতুন দেখালে হবে না, এবছরে দেখালে হবে না। তুই যেদিন ওকে এনেছিস তারপর থেকে রুটিন মাফিক যে ভ্যাকসিন দিতে হয় সেটা দিয়েছিস, সেটা দেখাবি। তুই প্রত্যেকের পেছনে গন্ধ শুকে বেড়াস, তাই না? তোর পেছনে গন্ধ শুকার লোক নেই। তুই আগে দেখাবি তোর সন্তান তুল্য শেরুর ভ্যাকসিনের চার্ট দেখাবি। ওকে কৃমির ওষুধ কবার খেয়েছি দেখাবি, টোটাল ওর যে ট্রিটমেন্ট লাগে সেটার পুরো চার্ট দেখাবি, তুই দেখাবি, বুঝলি? ওই মন্দিরার ডগে নিয়ে কথা তুলেছিলি না? আচ্ছা, যারা পশুপ্রেমী যারা আছো সবাই ওকে প্রশ্ন করো যে ওর শেরুর চার্টটা দিক, ভ্যাকসিনের চার্ট, ওষুধের মেডিসিনের চার্টটা দিই। তোমরা যারা পশুপ্রেমী প্রত্যেকে ওকে গিয়ে কমেন্ট করো যে শেরুকে কী ভ্যাকসিন দিয়েছে, কবে দিয়েছে, তার তারিখ ডেট দেওয়া যে থাকে, চার্ট থাকে, সেটা আমাদের দেখাক। এরকম করে দেখালে হবে না, কমিউনিটিতে চিপকে দিয়ে বড় বড় করে যাতে লোকে বুঝতে পারে দেখা। তুই মানুষের পেছনে খোঁজখবর নিয়ে বেড়াস, তোর পেছনে কেউ খোঁজখবর নিতে পারে না, তাই না? আজকে যে ছেলেটার কথা নিয়ে তুই আজকে গাজর কাটতে বসেছিস, ওই ছেলেটা, ওই প্রীতম, রিমি তার মায়ের বাড়িতে চলে যাওয়ার পরে 11 মাস দিশানির সঙ্গে ফষ্টি নষ্টি করেছে, স্বামী স্ত্রীর মতো ব্যবহার করেছে। তারা বেড়াতে গেছে, দীঘায় থেকেছে, সুন্দরবনে গিয়ে থেকেছে, সেটা তো একবারও বললি না। আজকে ও প্রীতম বলছে যে আমার চ্যানেলটা আমি দাঁড় করেছি, আমার নিজের একটা জায়গা হয়েছে। কি করে চ্যানেলটাকে দাঁড় করেছিস তোরা বলতো? কি করে দাঁড় করেছিস? নিজেদের চরিত্রগুলোকে বিক্রি করে একটা ছেলে মাঝখানে দাঁড়িয়ে দুপাশে দুটো প্রেমিকাকে রেখে, একটা বিয়ে করা বউ একটা প্রেমিকাকে রেখে ফষ্টি নষ্টি করে কন্ট্রোভার্সি করে তুই ভিডিও দাঁড় করেছিস, তোর চ্যানেল দাঁড় করেছিস। ওই চ্যানেল দাঁড় করানোতে না মানুষের কাছে সম্মান থাকে না, যত সাবস্ক্রাইবার থাকুক না তোর, উচ্চারণটা একটু ভুল হয় আমার ওটায়, কিন্তু তোর সম্মান বলে কিছু নেই, বাজারে সম্মান বলে তো কিছু নেই। আজকে তুই বারবার বলছিস প্রীতম আমাকে যদি কেউ ভালোবাসো আমার জীবন থেকে দুজনকেই সরিয়ে দাও, রিমি প্লাস দিশানিকে। লজ্জা করছে না কেন? অন্য কোনো নতুন মেয়ের সন্ধান পেয়েছিস নাকি? কোনো নতুন মেয়ের সন্ধান পেয়েছিস, তাই না? আজকে বলছিস তুই আমার জীবন থেকে তোমরা দুজনকেই সরিয়ে দাও। একজনের সঙ্গে সংসার করছিস, লাইভে বসে বলছিস আমি দিশানিকে ভালোবাসি, আর তাকে সে সীমাকে কি বললো না বললো তুই সেটা নিয়ে খিল্লি করতে বসলি। ওই ছেলেটা নিজেই একটা খিল্লিবাজ ছেলে, তাহলে ও আর লোককে খিল্লি করবে? বরঞ্চ সীমার জন্যেই কিন্তু রিমির সংসারটা করতে যেতে পেরেছে। আমি লাইভে দেখেছি রিমি চিৎকার করে করে বলেছে, সীমাদি প্লিজ সঙ্গীতাদির নাম্বারটা আমাকে দাও, সীমাদি প্লিজ তুমি সঙ্গীতাদির নাম্বারটা আমাকে দাও। সীমাকে ডেকেছে পিঙ্কি পাল, রিমি, দুজনা মিলে সীমাকে বলেছে আমার মেয়ে সংসার করবে, রিমি সংসার করবে, যার জন্য সীমাও ধরে ফেলেছিল প্রীতম এখানে অনেক বলকাঠি নাড়ছে। মাঝে মাঝেই তুই বলিস যেটা দেখবো সেটা বলবে, যেটা দেখেনি সেটা কেন বলে বুঝিস না? তুই না জানা কত কথা বলেছিস। আজকে তুই লোককে ভয় দেখাস, লোককে হুমকি দিস, তোর মানায় না, এটা তোর মানায় না। আজকে কণিকার ফ্যামিলিটাকে পুরো দিন তুই শেষ করে দিয়েছিলি। আজকে তুই বলছিস সীমার সাপোর্টের কোনো প্রয়োজন ছিল না সন্দীপের ক্ষেত্রে, তাহলে তোর সাপোর্টেরও কোনো প্রয়োজন ছিল না। কেন গেছিলি মন্দিরাকে অন্যায়ভাবে সাপোর্ট করতে? কেন গেছিলি? মন্দিরা ডেকেছিল, মন্দিরা কই? আর কাউকে তো ডাকেনি। ডেকেছিল, আমাকেও ডেকেছিল, কই? আমি তোকে সেই সাপোর্টটা করিনি। যখন নোংরামি করেছে চরমতম, তখন তুমি তাকে চেটে সাদা এত করেছো, এখন তুমি আমাকে বলো 5 আটা দালাল, তাই না?
ওর চাটার জায়গা নেই। আর এই গীতা বিশ্বাস কখনো কাউকে চাটতে যায় না, যেটুকু করে। হ্যাঁ, অবশ্যই একজন ক্রিয়েটারের সঙ্গে মিশবো, দেখা হবে, কথা হবে, তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সে যখন অন্যায় করবে তাকে সাপোর্ট করব না। সে যখন অন্যায় করেছে তাকে তুমি তখন চেটেছো, আর সে এখন সংসার করছে, সেটা তুমি হতে দিতে চাইছো না, তাই না? আজকে মন্দিরা নিজের কেচ্ছা বিক্রি করেছে, কিন্তু সেই কেচ্ছা বিক্রি করে না চ্যানেলটা দাঁড় করায়নি। তার চ্যানেলটা দাঁড়ানো অনেক আগে, ও তো হালে করলো। আর টিনটিন কি করলো? তার পুরো চ্যানেলটা হচ্ছে তার নিজের চরিত্রকে বিক্রি করে। আজকে সবাই দেখতে পাচ্ছে যে ওই ফোকলা কেমন ধরনের ক্যারেক্টার। তারপরেও কিন্তু আজকে সন্দীপ কোনোদিনই বলতে বসবে না কারোর বিরুদ্ধে, কারণ সন্দীপ ভদ্র ছেলে। বিপদের দিনে যে পাশে দাঁড়িয়েছিল না, তার সাথে বেইমানি সন্দীপ করবে না। সবাইকে নিজের মতো ভাবিস না। আজকে সন্দীপ গা ঢাকা কেন দিয়েছিল বুঝিস না? কারণ সে তার বউকে হাড়ে চিনত, যে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কি করতে পারে। ভয় ছিল, পুলিশ থানার আইনের ভয় কিন্তু বেশিরভাগ লোকেই পায়। কারণ গ্রামের ছেলে, তাদের ওই পুলিশ থানা এগুলো করার অভ্যাস নেই। প্রথম দিকে ভয় পেয়েছিল, সত্যি ভয় পেয়েছিল, সেই জন্য ছেলেকে নিয়ে গা ঢাকা দিয়েছিল, বুঝতে পারলি? আর সন্দীপ, তুই যতই যা করিস, সন্দীপের এই কোনা তুই কোনোদিন নাড়াতে পারবি না, কারণ সন্দীপের সঙ্গে তো তুই অন্য কারো তুলনা করবি না। সত্যি সন্দীপ ভদ্র ছেলে। আর প্রীতম হচ্ছে একটা 420 ছেলে। প্রীতমের সাথে সন্দীপের তুলনা করে কথা বলিস না, মানায় না। এটা মুখে জুতো পড়ার কাজ হয়। কারণ কোথায় প্রীতম আর কোথায় সন্দীপ? প্রীতম হচ্ছে একটা 420 ছেলে, ওর চরিত্র খারাপ, ও কোনো সময় কোনো মেয়ে ছাড়া থাকতে পারে না। আজকে সন্দীপের বউ চলে গিয়ে ফোকলারে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে সারা দুনিয়ায়, সেটা নিয়ে তোর কোনো কথা নেই। কোথায় সন্দীপের টেবিলের পাশে একটা ব্যাগ দেখা গেছিলো, তাই নিয়ে কত কী করে দিল। হ্যাঁ, সন্দীপের জীবনেও একটা মেয়ে আসা উচিত। এই ডিভোর্স হয়ে গেলে সন্দীপ অবশ্যই বিয়ে করবে, তবে অত সহজে মিউচুয়াল ডিভোর্সটা হবে না তোর সোনা বোনের, বুঝতে পারলি? একটু বলে দিস, যদি পারিস একটু বলে দিস। মাছ শুধু টোপ ফেলে খেলালে হয় না, বুঝতে পারলিস? অন্যকেও টোপ ফেলতে জানে। ফাতানা নড়াকে সবাই উপভোগ করে। চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।